দ্বিতীয় বিশ্বযুদ্ধের তাণ্ডব ও ধ্বংসলীলা প্রথম বিশ্বযুদ্ধের চেয়ে সব দিক দিয়ে বেশি ছিল। নতুন প্রযুক্তি, নতুন নতুন সব অস্ত্রের ব্যবহার, আকাশপথে যুদ্ধ ও পারমাণবিক বোমার ব্যবহারের মতো বিষয়গুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধকে আরও ভয়াবহ করে তোলে। প্রায় 60 মিলিয়নের উপর মানুষ মারা যায় এই মহাযুদ্ধে, যা তখনকার বিশ্ব জনসংখ্যার 3% ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা ও ধ্বংসলীলা নিয়ে কথা হবে আজকের নতুন এই এপিসোডে। 73 বছর পেরিয়ে গেছে, এখনো সেই মরণাস্ত্রের ছাপ রয়ে গেছে পৃথিবীর আনাচে কানাচে। এখনো সেই মহাযুদ্ধের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব রয়েছে সমগ্র বিশ্ব জুড়ে। পৃথিবীর ইতিহাসে এর চেয়ে বড় ধ্বংসযজ্ঞ আগে কখনো সংঘটিত হয়নি। সময়ের সাথে ভূ রাজনীতির স্বার্থে অনেক রাষ্ট্রই পুরনো শত্রুতা ভুলে বন্ধু হয়েছে ঠিকই, কিন্তু পৃথিবীর বুকে যে আসর ফেলে গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তা মুছে ফেলা কি আদৌ সম্ভব? হয়তো আরেক নতুন ধ্বংসযজ্ঞই বিস্মৃতি করতে পারে এই মহাধ্বংসলীলার স্মৃতি, কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের সার্বিক সতর্কতা ও সামগ্রিক ব্যবস্থা গ্রহণের পরেও প্রথম বিশ্বযুদ্ধের পরে কী করে পৃথিবী মাত্র 2 যুগের মধ্যেই আরেকটি নতুন বিশ্বযুদ্ধের পথে পা বাড়ালো, তা অবশ্যই শুধু জানার বিষয় নয়, ভেবে দেখার বিষয়ও বটে। চলুন একবার চোখ বোলানো যাক ইতিহাসের পুরনো পাতাগুলোতে। 1930 গোড়া থেকেই ইউরোপ ও এশিয়ার আন্তঃরাষ্ট্রীয় পরিস্থিতি ক্রমশ উত্তেজিত হয়ে উঠতে থাকে। 1931 সেপ্টেম্বরে চীনের মাঞ্চুরিয়া আক্রমণ করে জাপান লিগ অব নেশনসের মর্যাদায় আঘাত হানে। জাপানের এই অন্যায় আগ্রাসনের বিরুদ্ধে কার্যত কোনো ভূমিকা নিতে পারেনি লিগ অব নেশনস। এই ঘটনা থেকে শিক্ষা নিতে ভুল করল না ইতালি ও জার্মানি। তারা বুঝতে পেরেছিল আগ্রাসনের বিপরীতে লিগ অব নেশনস অসহায়। এমনকি ইউরোপের বৃহৎ শক্তিবর্গ ব্রিটেন ও ফ্রান্সের অক্ষমতা প্রকাশ পায় এই ঘটনার মাধ্যমে। দূরপ্রাচ্যে আগ্রাসন নীতি প্রতিহত করতে যুক্তরাষ্ট্রেরও কোনো উদ্যোগ নিল না। আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ সমস্যা সমাধান করার ক্ষেত্রেও লিগ অব নেশনস চূড়ান্ত ব্যর্থতা দেখায়। 1933 সালে জাপান ও জার্মানি লিগ অব নেশনস থেকে বেরিয়ে যায়। জার্মানির বেরিয়ে যাওয়া নিরস্ত্রীকরণের শেষ আশাটুকুও শেষ করে দেয়। এদিকে 1935 সাল থেকে প্রথম বিশ্বযুদ্ধ চাপানো ভার্সাই চুক্তি লঙ্ঘন করে হিটলার সামরিক শক্তি বৃদ্ধিতে মনোযোগ দেন। ওদিকে 1936 সালে ইতালির মুসোলিন ইথিওপিয়া দখল করে নেয়। এই আগ্রাসনে নিহত হয় প্রায় 5 লক্ষ ইথিওপিয়ান। ইথিওপিয়ার দখলে হিটলার মুসোলিনকে পূর্ণ সমর্থন ও মদত দেন। ব্রিটেন ও ফ্রান্সের বিপরীতে নিজেদের অবস্থান শক্তিশালী করতে থাকেন 2 স্বৈরশাসক। 1936 সালে স্পেনের গৃহযুদ্ধকে কেন্দ্র করে আরও কাছাকাছি আসেন এই 2 নেতা। স্পেনের গৃহযুদ্ধের আন্তর্জাতিক ও প্রতিক্রিয়া সুদূরপ্রসারী ছিল। সামরিক অভ্যুত্থান ও তার বিরুদ্ধে প্রজাতন্ত্রের প্রতিরোধ স্পেনের অভ্যন্তরীণ বিষয়ে হিসেবে সীমাবদ্ধ থাকেনি। মুসোলিন ও হিটলার উভয় ছিলেন কাছেই স্পেনের গৃহযুদ্ধ কমিউনিস্ট মতাদর্শ ফ্যাসিবাদের মধ্যে সংঘাত। তাই তারা যে কোনো মূল্যে স্পেনের সামরিক অভ্যুত্থানকারীদের জয় চেয়েছিলেন। 1939 জানুয়ারিতে বার্সেলোনার পতন হলে ব্রিটেন ও ফ্রান্স ফ্রাঙ্কোর নেতৃত্বাধীন সামরিক ফ্যাসিস্ট সরকারকে স্বীকৃতি দেয়। অ্যালান বুলক, এলিজাবেথ প্রমুখ ঐতিহাসিকের মতে হিটলার তার রাজনৈতিক জীবনের প্রাথমিক পর্যায়ে একটি বিশ্বযুদ্ধের পরিকল্পনা করেছিলেন। তাদের বক্তব্যের সত্যতার প্রমাণ হিসাবে তারা 1920-এর দশকের শেষের দিকে গৃহীত নাৎসি কর্মসূচি সমূহ ও 1925 সালে প্রকাশিত হিটলারের আত্মজীবনী মেইন কাম্পফ এর উপর গুরুত্বারোপ করেন। আত্মজীবনীতে 1829 ও 1830 সালে নাৎসি কর্মসূচি সংক্রান্ত দলিলগুলোতে স্পষ্ট বলা ছিল, বর্ধিত জার্মান জনসংখ্যার স্থান সংকুলান ও বাসস্থানের জন্য জার্মানিকে একটি আগ্রাসী
পররাষ্ট্রনীতি গ্রহণ করতে হবে এবং এই আগ্রাসন হবে অবশ্যই প্রাচ্যমুখী। কাজেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল হিটলারের অভিপ্রেত ও পূর্ব পরিকল্পিত। অপরদিকে ঐতিহাসিক জে.পি. ট্রেলার মনে করেন ব্যাপারটি হিটলারের পূর্ব পরিকল্পিত ছিল না। ট্রেলার মনে করেন হিটলার ঘটনার জন্য অপেক্ষা করার এক অভিনব কৌশল আয়ত্ত করেছিলেন, আর পশ্চিমের শক্তিগুলো একের পর এক হিটলারের সামনে সুযোগ উন্মুক্ত করেছিলেন। ব্রিটেন ও ফ্রান্সকে প্রথম বিশ্বযুদ্ধের ভয়ানক অভিজ্ঞতা তখনও আতঙ্কিত করে রেখেছিল, তাই তারা হিটলারের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নিতে আগ্রহী ছিলেন না। ফ্যাসিস্ট শক্তিগুলোর প্রতি ব্রিটেন ও ফ্রান্স যে নীতি গ্রহণ করেছিলেন তা ইতিহাসের তোষণ নীতি নামে পরিচিত। ফ্রান্স ও ব্রিটেনের নেতারা মনে করতেন ভার্সাই চুক্তি দ্বারা জার্মানির উপর চরম অন্যায় করা হয়েছিল। হিটলারের ভার্সাই চুক্তি ধারাবাহিক লঙ্ঘন ছিল সেই অন্যায়ের প্রতিবাদ মাত্র। এই তোষণ নীতি পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট তৈরি করতে সহায়ক হয়। হিটলারের আগ্রাসন নীতি চলতে থাকে। 1938-এর গোড়ার দিক দিয়ে অস্ট্রিয়ার নাৎসিবাদীদের আইনি স্বীকৃতি দেওয়ার জন্য অস্ট্রিয়ার চ্যান্সেলর শুনিগের ওপর চাপ সৃষ্টি করেন। শুনিগ জানান একটি গণভোটের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হবে। হিটলার তৎক্ষণাৎ জার্মান বাহিনীকে অস্ট্রিয়া আক্রমণের নির্দেশ দেন। 1939 সালে 12 মার্চ জার্মান সেনাদল অস্ট্রিয়া দখল করে নেয়। হিটলার 1939 সালে 1 সেপ্টেম্বর জার্মানি পোল্যান্ড আক্রমণ করে তোষণ নীতির অবসান ঘটে। ব্রিটেন ও ফ্রান্স যৌথ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে জার্মানির বিরুদ্ধে। 3 সেপ্টেম্বর ব্রিটেন যুদ্ধ ঘোষণা করে জার্মানির বিরুদ্ধে। শুরু হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। জার্মান আক্রমণের মুখে পতন হয় পোল্যান্ডের। এদিকে প্রতিরোধ গড়ে তোলে সোভিয়েত ইউনিয়ন। 17 সেপ্টেম্বর সোভিয়েত ইউনিয়নের লাল ফৌজ দখল করে নেয় পূর্ব পোল্যান্ড। সেপ্টেম্বর মাসেই হিটলার ফ্রান্স আক্রমণের ঘোষণা দেন, তবে সেটি পরে 1940-এর বসন্তকাল পর্যন্ত পৌঁছানো হয়। 1940-এর 10 মে পশ্চিম ইউরোপে যুদ্ধ শুরু হয়ে যায়। জার্মানি ফ্রান্সের ওপর আক্রমণ শুরু করে ও তাদের আক্রমণের মুখে ইঙ্গো-ফরাসি প্রতিরোধ ব্যবস্থা ভেঙে পড়ে। 15 মে নেদারল্যান্ড ও 18 মে বেলজিয়াম জার্মানির কাছে আত্মসমর্পণ করে। জার্মানির আক্রমণে পর্যদস্ত হয় ফ্রান্স রাজধানী প্যারিস থেকে বর্দোতে স্থানান্তরিত হয়। 14 জুন প্যারিসের পতন ঘটে। 1940 সালে 10 মে উইনস্টন চার্চিল ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করে। একই বছর 31 জুলাই জার্মানি ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ওদিকে ইতালি একের পর এক ব্রিটিশ শাসিত অঞ্চলগুলো আক্রমণ করে দখল করতে শুরু করে। 1941 সালের 22 জুন রুশ জার্মান আক্রমণ চুক্তি লঙ্ঘন করে জার্মানি সোভিয়েত ইউনিয়নের আক্রমণ করে বসে। ডিসেম্বরের মধ্যে ইউক্রেনের একটি বিরাট অংশ সহ প্রায় 250,000 বর্গ মাইল সোভিয়েত ভূখণ্ড জার্মানির অধীনে চলে যায়। এরপর এক দ্রুত পরিবর্তন আসে আন্তর্জাতিক মহলে। গ্রেট ব্রিটেন, সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র একটি অক্ষশক্তি বিরোধী চুক্তিতে আবদ্ধ হয়। তেল রপ্তানি নিষেধাজ্ঞা নিয়ে জাপান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষিতে 1941-এর 7 ডিসেম্বর হাওয়াই দ্বীপপুঞ্জে পার্ল হারবারে মার্কিন নৌবহরের উপর জাপান হামলা চালায়। ফলে যুক্তরাষ্ট্রেও দ্বিতীয় বিশ্বযুদ্ধ জড়িয়ে পড়ে। এভাবেই ছড়িয়ে পড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগুন।